খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা চলছে জানিয়েছেন ডাক্তার জাহিদ। অবস্থায় স্থিতিশীল হলেই নেওয়া হবে বিদেশে বলেছেন মির্জা ফখরুল। দেশবাসীর দোয়া কামনা, সুস্থতা কামনা রাজনীতিবিদদের। সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার আকাঙ্ক্ষা তারও রয়েছে। ফেসবুকে তারেক রহমানের পোস্ট। রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে উপনীত হলে ফিরবেন দেশে। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বেগম জিয়ার আরোগ্য কামনা করে মোনাজাত। তারেক রহমানের দেশে ফেরায় সরকারের বিধিনিষেধ বা আপত্তি নেই জানালেন প্রেস সচিব। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা জানালেন সিইসি। একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট আয়োজনের বিজ্ঞপ্তি প্রকাশ। 15 বছর ফ্যাসিবাদের দোসর হয়ে লুটপাটকারীদের শাস্তির আওতায় আনার তাগিদ বিএনপির। দেশে লাল ফিতার দৌরাত্ম্য কমেনি মনে করে জামাত। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। মেডিকেল বোর্ড পরামর্শ দিলেই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। তবে হাসপাতালের সিসিইউতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন তা খালেদা জিয়া নিতে পারছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সর্বোচ্চ চিকিৎসা অব্যাহত আছে জানিয়ে দেশের মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়া দ্রুতই সুস্থ হয়ে যাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। মোবাশের আহমদের রিপোর্ট। গত রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত বেগম খালেদা জিয়াকে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। পরে শুক্রবার রাতে তার অবস্থা সংকটাপন্ন হওয়ার কথা জানিয়েছিলেন বিএনপি নেতারা। বর্তমানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। রাত 9টার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান। যত তাড়াতাড়ি সম্ভব যখনই শারীরিকভাবে চিকিৎসকরা, বিশেষ করে মেডিকেল বোর্ড, এই দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে। আমরা তখন সবাইকে আমরা জানাবো। ওনার অবস্থা গত 3 দিন 27, 28, আজকে 29 তারিখ, আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ মেইনটেইনিং দি ট্রিটমেন্ট। অর্থাৎ এই সময় খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। কাজে এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। এর আগে বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। মোবাশের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ অবস্থা জানতে সরাসরি যাচ্ছি সহকর্মী মোবাশের আহমেদের কাছে। তিনি আছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতাল এলাকায়। মোবাশের, বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি, আপনি আমার কাছে যে তথ্যটা জানতে চেয়েছেন সেটা যদি আমি আপনাকে বলি, আমি এখন রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে রয়েছি এবং এখানে রাত 9টার পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন আমাদেরকে জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার এখন যে চিকিৎসাটি তাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসাটি তিনি আসলে নিতে পারছেন। অর্থাৎ মেডিকেল বোর্ডের যে পরামর্শ, সেই পরামর্শ অনুযায়ী যে চিকিৎসাটা এখন দেওয়া হচ্ছে সেই চিকিৎসাটা তার বডি এবং তার শারীরিক কন্ডিশন অনুযায়ী তিনি নিতে পারছেন। তাছাড়া আমাদেরকে আরও একটি বিষয় তিনি জানিয়েছেন যে যে চিকিৎসা বোর্ড তৈরি হয়েছে সেই চিকিৎসা বোর্ডের যদি পরামর্শ দেয় এই চিকিৎসা বোর্ড, তাহলে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কিন্তু তারা বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে পারেন। তবে এখন পর্যন্ত ওনাকে যে চিকিৎসাটা দেওয়া হচ্ছে সেটি স্টেবল এবং উনি নিতে পারছেন বলে আমরা সর্বশেষ জানতে পেরেছি। এছাড়া তিনি সাংবাদিকদের সাথে কথা বলার সময় সমস্ত দেশবাসীর কাছে সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়েছেন এবং তিনি বলেছেন দেশবাসীর দোয়াই হয়তোবা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আসলে মানুষের সামনে আবারও ফিরে আসতে পারেন। এছাড়া আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, গেল রোববার শ্বাসকষ্ট, লিভারের সমস্যা এবং নানা শারীরিক জটিলতা নিয়ে কিন্তু বেগম খালেদা জিয়া এভার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছিলেন। তারপরেই আস্তে আস্তে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং বর্তমানে তিনি সিসিইউতে রয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজধানী এভার কেয়ার হসপিটালের সামনে থেকে সর্বশেষ। মোবাশের, ধন্যবাদ আপনাকে। থাকুন সেখানেই, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল হলেই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অযথা হাসপাতালে কিংবা হাসপাতালের সামনে ভিড় না করতে দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। দেশে ফিরবেন কিনা, কখন ফিরবেন সে ব্যাপারে তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই পরিষ্কার করা হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, বিদেশের আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। গতকাল রাতে তারা একটা মেডিকেল বোর্ডে সভা করেছেন কিভাবে চিকিৎসা তারা করবেন এবং সেই চিকিৎসাটা কি ধরনের হবে সে বিষয়ে তারা কালকে মতামত দিয়েছেন। তাকে বিদেশে নেওয়া প্রয়োজন এই কথা তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে। বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো মোটামুটি কাজ এগিয়ে আছে। বিজয় দিবস উদযাপন নিয়ে সংবাদ সম্মেলন হলেও শুরুতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান দলের চেয়ারপারসনের সবশেষ অবস্থা। স্বাভাবিকভাবেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং তার অসুস্থতায় সব মানুষই উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন। এতে করে হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা অত্যন্ত বিব্রত বোধ করছেন। তারা চিকিৎসা কার্য চালাতে প্যারামেডটাও এবং একসঙ্গে অন্যান্য যারা রোগী আছে তাদের সেখানে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। বিএনপি নেতা কর্মী, তার শুভাকাঙ্ক্ষী বা দেশের মানুষ তারা দয়া করে হাসপাতালে ভিড় করবেন না। আমরা সময় মতো আপনাদেরকে তার হেলথ বুলেটিন সম্পর্কে জানানো হবে, সেটা আপনারা জানবেন। বেগম জিয়ার এমন অবস্থায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন দেশে আসবেন এ বিষয়ে জানতে চাইলে মহাসচিব বলেন তিনি নিজেই পরিষ্কার করেছেন বিষয়টি। কারণ উনি নিজে একটা তার ফেসবুকে আপনার পোস্ট দিয়েছেন, এরপরে আর আমার কথা এখানে কিছু বলার নেই। আমি কোনো বাধা দেখি বা দেখি না দেখি এটা ইম্যাটেরিয়াল নাও। আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট, তার ভাষ্য, এটা আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, সেলফ এক্সপ্লেনেটরি এটা। সংবাদ সম্মেলনে জানানো হয় বিজয় দিবস উপলক্ষে 1 ডিসেম্বর কালুরঘাট থেকে রোড শো শুরু করবে বিএনপি। মশাল মিছিল কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যাত্রা শুরু করে একই দিন চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পৌঁছাবে। বিজয় মিছিলের মশাল বহন করবেন 1971 সালের একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। 1 ডিসেম্বর চট্টগ্রাম থেকে শুরু করে পর্যায়ক্রমে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ফরিদপুরে বিজয় মশাল রোড শো এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগে মশাল বহন করবেন বিশিষ্ট বিভাগের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং একজন জুলাই যোদ্ধা। দেশের সকল বিভাগ ঘুরে বিজয় মশাল সবশেষে 16 ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছাবে। একই দিন ঢাকার মানিক মেয়ে এভিনিউতে মহাসমাবেশ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে বিজয়ের মাসের বিজয় মশাল রোড শো। বিজয় দিবস রোড শো সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন জানিয়েছেন বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও স্থিতিশীল নয়, তবে গত রাতের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন বেগম জিয়ার শারীরিক অবস্থার একটু উন্নতি হলে বিদেশ নেয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা। বেগম জিয়াকে দেখতে যাওয়া রাজনৈতিক নেতারা বলেছেন দেশের রাজনৈতিক অভিভাবক হিসাবে রাষ্ট্র ও দেশের রাজনীতির জন্য বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে ওঠা জরুরি। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। গত রবিবার হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর থেকে এখনো পর্যন্ত হাসপাতালেই ভর্তি আছেন তিনি। বেগম জিয়া ডায়াবেটিস, হৃদরোগ, লিভার আর্থারাইটিস সহ নানা রোগে আক্রান্ত। শনিবার সকালে বেগম খালেদা জিয়াকে দেখতে ও তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে আসেন এনসিপি, নাগরিক ঐক্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন তারা। দেশবাসীর কাছে বেগম জিয়ার আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন রাজনীতিবিদরা।
বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন, নিবিড় পরিচর্যা পাচ্ছেন। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল আছেন। উনি এখনো ফাইট করছেন। নিরাপদ দূরত্ব থেকে সব সতর্কতা মেনে আমার ওনাকে দেখার সুযোগ হয়েছে। উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন। সবাই দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের এই গণতান্ত্রিক উত্তরণের পথে ওনাদের যে লড়াই, সেই লড়াইয়ে যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি নিজে দেখে যেতে পারেন, এবং যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে। একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, ওনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। যেই সংবাদে সবার মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল, পরিস্থিতি তার চাইতে কোন রকম অবনতি হয়নি, স্টেবল আছে। বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত, মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি, কিন্তু তারা মনে করছেন এটা খুব শিগগির হবে। আর বিদেশে যাবার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় সেই প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছেন, তাই আমাকে বলুন। কোন দেশে এটা কোনো নাম শোনা? সিঙ্গাপুর তো প্রস্তাব করা হয়েছে, ইউরোপের কথাও বলা হয়েছে, ওইটা তারা সিলেক্ট করেনি এখন। বেগম জিয়াকে দেখতে সকালে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি নেতারা। পরে সাংবাদিকদের বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে। গতকালকে খুবই সংকটাপন্ন ছিল, আমরা খুব আতঙ্কগ্রস্ত ছিলাম, কিন্তু আজকে ডেঞ্জার মুক্ত না, তবে মনে হচ্ছে যে কালকের চাইতে কিছুটা উন্নতি হয়েছে। তবে এটাকে উন্নতি বলা যাবে না, এই কারণে বলা যাবে না যতক্ষণ পর্যন্ত ম্যাডাম পূর্ণ একটা সুস্থতার দিকে না এগোবে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে ম্যাডাম সুস্থ হয়ে গিয়েছে। বেগম খালেদা জিয়া এখনো শঙ্কামুক্ত নন, যাকে বলা যায় এখনো বলা যায় যে আউট অফ ডেঞ্জার বলা যাচ্ছে না, মানে এখনো মানে তার অবস্থা সংকটাপন্ন বলা যায়। চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেবার পর হাসপাতালের বাইরে এসে সর্বশেষ তথ্য জানিয়েছেন বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংকটময় মুহূর্তে অন্য সব সন্তানের মতোই মায়ের স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা তারও রয়েছে, তবে দেশে ফেরার মতো সিদ্ধান্ত এককভাবে নেয়ার মতো পরিস্থিতি নেই। চিকিৎসা সেবায় প্রধান উপদেষ্টার নির্দেশনায় সন্তোষ জানিয়েছেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান ও জিয়া পরিবারের সদস্যরা। তারেক রহমান জানান, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশাবাদী তারেক রহমান। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতায় দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শনিবার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। সভায় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন। এছাড়া সভায় বৈদেশিক অনুদান সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন হয়। এই সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে। এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তগুলো সহজ করা হয়েছে। এখন থেকে বছরে 50 লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না। পুলিশ কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া আজকের সভায় উত্থাপিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এই সম্পর্কে একটি বার্তা প্রকাশ করেন তিনি। এর আগে সকালে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংকটময় পরিস্থিতিতে তারেক রহমান তার দেশে ফেরার জটিলতা নিয়ে কথা বলেছেন, যেখানে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার একক নিয়ন্ত্রণাধীন নয় উল্লেখ করেন। এই বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব জানান, সরকারের তরফ থেকে এ ব্যাপারে কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মক ভোটিং পর্যবেক্ষণে গিয়ে সিইসি কথা বলেন। আসমা আক্তার নূপুরের রিপোর্ট। জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি যাচাই করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় মক ভোটিং বা কৃত্রিম ভোট গ্রহণ প্রক্রিয়া। শনিবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত আগারগাঁয়ের শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে চলে মক ভোটিং। এতে অংশ নেয় মক ভোটিংয়ে সিনিয়র ভোটার, বস্তিবাসী, শিক্ষার্থী, তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই প্রকল্পের ভোটাররা। ভোটারদের মধ্যে উচ্ছ্বাসের পাশাপাশি গণভোট নিয়ে রয়েছে ধোঁয়াশা। এটা একটা ভালো উদ্যোগ, কারণ এটার মাধ্যমে পরবর্তী যে জাতীয় সংসদ নির্বাচনটা হচ্ছে সেটাতে একটা প্র্যাকটিস টাইপ আমি বলবো যে হয়ে যাবে। ভোটের বিষয়ে কিছুই জানি না, আমরা কখনো গণভোট দেই নাই, এই প্রথম আইছি। নাডা দিলে বিএনপি পাইবে আর হা দিলে জামাত পাইবে, এই কারণে দিলাম না। গণভোট সম্পর্কে আমরা এতটা জানিও না, যে আসলে এই জিনিসটা একটু ক্লিয়ার করা উচিত। বাংলাদেশে একটা নাগরিক, বাংলাদেশে আমাদের জন্ম হয়েছে, আমাদের বাবা মা বাঙালি, সেই হিসাবে আমরা সঠিকভাবে ভোটটা দিতে চাচ্ছি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, গণভোটের বিষয়ে আরও প্রচারণা চালানো দরকার। এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা ঠিক করব যে আমরা যে ভোটার সেন্টার যে 42,500 প্লাস যে পোলিং সেন্টার ঠিক করেছি, ওয়েদার দিস নাম্বার অফ পোলিং স্টেশনস আর সাফিসিয়েন্ট অর নট, এটা কি আমাদের জন্য পর্যাপ্ত, না আমাদের ভোটের পোলিং সেন্টার বাড়াইতে হবে, নাকি পোলিং বুথ বাড়াইলে চলবে। একটা বুথ বাড়ানো মানে আমার কিন্তু 3 জন লোক বাড়ে, বাক্স বাড়ে, তো অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট আমাদের এডিশনাল করতে হয়। এখন আমাদের যদি এডিশনাল অ্যারেঞ্জমেন্ট যদি করতে হয়, কী ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে হতে পারে, এই প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্টটা আজকে আমরা করতে যাচ্ছি। সিইসি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। তিনি বলেন, মক ভোটিংয়ের মতো নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন। আজকে মক ভোটিংটা যেরকম হলো, আমরা সেইভাবে একটা ইলেকশন উপহার দিতে চাই। তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে, ডিসেম্বরে। এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে ইইউ। International observer mission to come to Bangladesh in the early part of next year. So for us it is so important that we are looking ahead. মক ভোটিংয়ে 500 জনের ভোট গ্রহণের প্রস্তুতি ছিল। 4 ঘন্টায় ভোট পড়ে 352টি। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে সম্পন্ন করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নির্বাচন কমিশন। এই উপলক্ষে কমিশনের পক্ষ থেকে আজ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে গণভোটে উপস্থাপিত প্রশ্ন, সংশ্লিষ্ট সনদ ও সংস্কারের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ইসি সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটারদের সামনে উপস্থাপন করা হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 সংক্রান্ত একটি নির্দিষ্ট প্রশ্ন। ভোটাররা হ্যাঁ অথবা না এই দুটি বিকল্পের মধ্যে একটিকে বেছে নেবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 15 বছর যারা ফ্যাসিবাদের দোসর হয়ে লুটপাট করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে, তবে তাদের প্রতিষ্ঠানগুলো সচল রাখা উচিত যাতে শ্রমিকরা বেকার হয়ে না পড়ে। আর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে এখনও লাল ফিতার দৌরাত্ম্য ও দুর্বৃত্তায়ন বিদ্যমান।
এই দুর্বৃত্তায়নকে সহায়তা করে যাচ্ছে রাষ্ট্র। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেবল নতুন বাংলাদেশ নয়, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় বিএনপি। আর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে লাল ফিতা আর দুর্বৃত্তায়ন এখনো বিদ্যমান। আমাদের এই 15 বছর যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে, তারা যাবে কোথায়? এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? এখন আমরা দুর্নীতি দমনের জন্য কি করি? আমরা দুর্নীতির পাতা অথবা ডাল ধরে টান দিই, কিন্তু মূল যে জায়গাতে রয়ে যায়, কাণ্ড যে রয়ে যায়, দুর্নীতি যারা করেন তারা নিজে অন্য জায়গায় গিয়ে দুর্নীতির শিকার হন, এটা পছন্দ করেন না। তার মানে হচ্ছে সবাই দুর্নীতিকে ঘৃণা করে, কিন্তু নিজের জায়গাটায় নিজে লোভ সামলাতে পারে না, অথবা সিস্টেম তাকে বাধ্য করে, দুইটার একটা। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 5 আগস্টের পর বিপ্লবী সরকার গঠনে ব্যর্থতার খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকে। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, দেশে ডলারের কোনো সংকট নেই। গণ অভ্যুত্থানের পরে আমাদের একটা সুযোগ ছিল, আমরা বৈপ্লবিক কায়দায় হয়তো অনেকগুলো সমস্যার সমাধান করতে পারতাম, সেই সুযোগটা আমরা মিস করেছি। যেহেতু আমরা সেই সুযোগটা মিস করেছি, এখন আমাদের দীর্ঘমেয়াদী পথে যেতে হবে। গত বছর 24-25 অর্থ বছরে চিটাগং পোর্ট দিয়ে যে মাল এসছে, সেটা সবচেয়ে রেকর্ড পরিমাণ মাল। হিসাব নেন, ওজনে, ভলিউমে এটা এসছে, টাকাতে না। এবছরও ডাবল ডিজিট পণ্য ভলিউমে আসছে এই পর্যন্ত। আগামী বাংলাদেশ যেখানে গণতন্ত্র ও অর্থনীতি সমৃদ্ধশালী থাকবে আর রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। মহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস রাজধানীতে তার নির্বাচনী এলাকায় বিশাল ও বর্ণাঢ্য নির্বাচনী গণমিছিল করেছেন। এতে বিএনপি এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন। গালমান শফির রিপোর্ট। শনিবার বিকেলে শাহজাহানপুর রেলওয়ে কলোনির মৈত্রীসংঘ মাঠ থেকে মিছিল শুরু হয়। গণমিছিলের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে মোনাজাত করেন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। তুমি বলেছো আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা বিইজ্জাতিকা তাশা বিজিল্লিকা তাশা বিয়াদিকাল শাইইন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি তুলিজুল নাহারা ফিল লাইলি أتخرج الحي بالميت يستخرج الميت بالحي يرزق من تشاء بغير حساب হে আল্লাহ, তুমি দিনকে রাত করতে পারো, তুমি রাতকে দিন করতে পারো। হে আল্লাহ, তুমি জীবিতকে মৃত করতে পারো, তুমি মৃতকে জীবিত করতে পারো। আল্লাহ, হে আল্লাহ, তুমি বলেছো রহমান রহিম, তোমার সূরাতে বলেছো রব্বুল আলামিন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য পরে মির্জা আব্বাসের নেতৃত্বে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি ঢাকা 8 নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক ঘুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে সকালে রাজধানীতে রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন মির্জা আব্বাস। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, অতীত সরকারের আমলে বেগম খালেদা জিয়াকে কারাবন্দী অবস্থায় স্লো পয়জনিং করা হয়েছে। ওনার এই আজকে অসুস্থতাটা কিন্তু স্বাভাবিক অসুস্থতা নয়, এটা একটা অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়ে উনি আজকে এই অবস্থায় উনি আছেন। জেল কর্তৃপক্ষ অনেক সময় ব্যক্তি বিশেষে তারা স্লো পয়জনিং করে, এবং আমি খুবই নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দী থাকা অবস্থায় স্লো পয়জনিং করা হয়েছে। দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চান তিনি। গালমান শফি,
বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার এমন সংকটময় মুহূর্তেও যারা আপত্তিকর বক্তব্য মন্তব্য করছেন তাদেরকে রাজনৈতিক শিষ্টাচারের সঙ্গে কথা বলার আহ্বান জানিয়েছেন ঢাকা ৬ সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেন, প্রশাসনকে নিয়ন্ত্রণের প্রকাশ্যে হুমকি দিয়ে কোনো কোনো দল অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। মিরাজ হোসেন গাজী রিপোর্ট, ক্যামেরায় জাহাঙ্গীর আলম। পুরান ঢাকাবাসীর কাছে ইশরাক হোসেন তো ঘরের ছেলে, তাই ইশরাক হোসেনের ধানের শীষ মার্কার জনসংযোগ পরিণত হয় উৎসবে। রাজধানীর শাঁখারীবাজারে সনাতন ধর্মাবলম্বীরা ইশরাক হোসেনকে বরণ করে নেন ফুলের পাপড়িতে। শুধু অলিগলি থেকে নয়, ভবনের ছাদ, বেলকনি অথবা জানালা দিয়ে ফুল ছিটিয়ে স্বাগত জানান তরুণ প্রজন্মের রাজনীতিক ইশরাক হোসেনকে। এর আগে বাহাদুর শাহ পার্কে সংক্ষিপ্ত আলোচনায় ঢাকা ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ইশরাক হোসেন বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ক্ষমতার লোভ করেননি। তারা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বছরের পর বছর সংগ্রাম করে চলছেন। আমাদের নেতা দেশ জনাব তারেক রহমানের ব্যাপক জনপ্রিয়তা ঈর্ষান্বিত হচ্ছে। তারা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে চলেছে। তো আমরা সেটা দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে দৃঢ়ভাবে প্রতিবাদ জানাচ্ছি। আমরা ঘৃণা ভরে তাদেরকে প্রত্যাখ্যান করছি এবং আমি এটাও বলছি, আজকে যদি আমি একজন ক্যান্ডিডেট না হতাম, আমার মুখের ভাষা আজকে অন্যরকম অবশ্যই হতো। ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেনের এই জনসংযোগ পুরান ঢাকার বিভিন্ন সড়ক হয়ে ইসলামপুর এলাকায় যায়। এ সময় পুরো রাস্তায় জনতার ভালোবাসায় সিক্ত হন তরুণ এই রাজনীতিক। এদিনের জনসংযোগ শেষ হয় আহসান মঞ্জিল নবাববাড়ির সামনে অস্থায়ী মঞ্চে। ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান ইশরাক হোসেন। পরাজয়ের ভয়ে আমি ভোট কেন্দ্র দখল করে জনগণের ভোটের অধিকার লুণ্ঠন করবো আওয়ামী লীগের মতো, সেটা আমরা কোনোদিনও করব না এবং আমরা কাউকে করতেও দিব না। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদেরই গণঅভ্যুত্থানের আরেকটি শক্তি রাজনৈতিক দল, তাদের একজন প্রার্থী চট্টগ্রামে যে ভাষায় কথা বলেছে, তারপরে আমার মনে হয় তাদের নিয়ত নিয়ে, তাদের উদ্দেশ্য নিয়ে আর আমাদের বলার কিছু থাকে না, এটা স্পষ্ট হয়ে গিয়েছে। এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয় ইশরাক হোসেনের এই জনসংযোগে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান বিশ্ব বাণিজ্যে শস্যকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি সরকারের প্রধান কাজ হওয়া উচিত মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর সিরডাপে কৃষি ও খাদ্যে রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি জানান, বর্তমান সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি রপ্তানি সক্ষমতা বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছে। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কৃষি খাতে সুপরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে স্বাবলম্বী করা সম্ভব। কৃষি উন্নয়নে সরকার, বেসরকারি খাত এবং এনজিও এই তিন পক্ষকে নিয়ে সমন্বিত অংশীদার দায়িত্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি। সেই জায়গায় যেতে হবে যেখানে আমি আমার পুরো দেশের সবাইকে তো আমি খাবার ইনশিওর করব এই লিমিটেড অ্যামাউন্ট অফ ল্যান্ডের মধ্যেই, প্লাস আমার এক্সপোর্ট করতে হবে। এই জায়গায় আমাদের যেতে হবে। এটা এই গভর্নমেন্ট যদি না পারে আর একটা গভর্নমেন্ট আসুক, যেই আসুক, ওইটায় যাওয়ার জন্য আমার যা পলিসি আমার সেটা ইনশিওর করতে হবে। যেটা ভয়াবহ রূপ হয় যে আমার মার্জিনাল যারা ফার্মার আছেন তারা এফেক্টেড হন, তারা আর দামটা পান না। আমাদের ওই স্বয়ংসম্পূর্ণ হতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম তাকেও আমার প্রোটেকশন দিতে হবে। দেশের বিভিন্ন জায়গায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। নাটোরে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বেগম জিয়াকে জাতীয় ঐক্যের প্রতীক উল্লেখ করে দেশের এই ক্রান্তিকালে তার বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। বিকেলে রাজশাহীর বাঘমারার হামির কুৎসা বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। নরসিংদীর মনোহরদীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিন। বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও তারুণ্যের সমাবেশ হয়েছে মুন্সিগঞ্জের লৌহজংয়ে। প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম।
ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। এ পর্যায়ে আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আগামীর বাংলাদেশে ধানের শীষ ছাড়া বিকল্প কিছু নেই, যা আছে সেটা সাম্প্রদায়িক শক্তি। এই শক্তি যদি দেশে মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে কি হবে তা কিছুদিন ধরে দেখা যাচ্ছে। শনিবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার শেখরনগর রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন মাঠে বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহর সমর্থনে সনাতনী আয়োজিত হিন্দু মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। শনিবার স্থাভারের ভাকুরতা ইউনিয়নের নলগড়িয়া এলাকায় জাহিদুল হাসান আনোয়ারা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি একথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করতেন শেখ হাসিনা। তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সে সময় সব রকম চেষ্টা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। শনিবার চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স বলেছেন, বিএনপি মানুষের জীবন ও জীবিকার রাজনীতি করে, কথার রাজনীতি নয়। শনিবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে ক্ষুদ্র কৃষক ও খামারিদের মাঝে বিনামূল্যে গবাদি প্রাণীর ভ্যাকসিনেশন, ওষুধ, ধানের বীজ ও মাছের পোনা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লালমনিরহাট বুড়িমারি সড়কের মহেন্দ্রনগর বিশ্ব গোডাউন সংলগ্ন অংশ এক সপ্তাহ বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনগণ। শনিবার সকালে শহরের মিশন মোড় গোল চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন হয়। এতে উপস্থিত ছিলেন লালমনিরহাট ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ঢাকা 18 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছে ঐক্যবদ্ধ ঢাকা 18-এর 4 মনোনয়ন প্রত্যাশী। তুরাক, উত্তরখান, দক্ষিণ খান ও উত্তরা এই 4 থানা এলাকায় বিশাল আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান সহ নেতারা। বেগম জিয়ার দ্রুত আরোগ্য লাভে দোয়ার অনুরোধ জানান তারা। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত করেছেন সুনামগঞ্জ 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে নির্বাচনী এক পথসভায় মোনাজাতে হাজারো নেতাকর্মী কান্নায় ভেঙে পড়েন। গাজীপুরের কালিয়াকৈরে নতুন সদস্য ফরম বিতরণ, কর্মী সভা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে বিএনপি। মৌচাক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও গাজীপুর 1 আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। নির্বাচনী চ্যালেঞ্জে জাতীয় ঐক্য সংস্কৃতি সেবীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা করেছে জাতীয় সাহিত্য সাংস্কৃতিক ঐক্য জোট। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দুল্লাহ চৌধুরী। আলোচনায় অংশ নেন কবি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী সহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো আজ। ডিআরইউ চত্বরে সাধারণ সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু সালে আকন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা। 30 নভেম্বর ডিআরইউ এর নির্বাচন হবে। 4 দিন ব্যাপী সিরামিক এক্সপো বাংলাদেশ 2025-এর আজ তৃতীয় দিন। রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সিটি মেগা প্যাভিলিয়নে হচ্ছে এই সিরামিক মেলা। মেলায় সিভিসি টাইলসের স্টল পরিদর্শন করেন প্রতিষ্ঠানের পরিচালক এবং সিইও সাইমা ইসলাম। তিনি বলেন, 2 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের সুনামের সাথে পণ্য বাজারজাত করছে, মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে চায়না বাংলা সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড। এ সময় উপস্থিত ছিলেন সিভিসির অ্যাডমিন এন্ড এইচআর এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন ও সেলস অ্যান্ড মার্কেটিং এর ডিজিএম মোহাম্মদ জাফর ইকবাল। বাংলাদেশে বাড়তে থাকা ভূমিকম্প ঝুঁকি ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সেমিনার করেছে জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড। রাজধানীতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দেশি বিদেশি বিশেষজ্ঞরা ভূমিকম্প সহনশীল নকশা, নিরাপদ অবকাঠামো ও জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব তুলে ধরেন। সেমিনারে অনলাইনে যুক্ত ছিলেন জাপানের 2 খ্যাতিমান স্থপতি, সাকো আর্কিটেক্টসের প্রতিষ্ঠাতা কেইচিরো সাকো এবং ভেরিটাস জাপান এলএলসি এর প্রিন্সিপাল হিসায়া সুগিয়ামা।
জেসিএক্স ডেভেলপমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী বলেন, সাম্প্রতিক ঢাকায় অনুভূত একাধিক ভূমিকম্প ভবিষ্যৎ ঝুঁকির ইঙ্গিত বহন করে। এই পরিস্থিতিতে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক কার্যক্রমকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। সেমিনারে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, রাজুক, আইইবি, আইএবি, ফায়ার সার্ভিস, রিহ্যাব সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে উৎসব মুখর পরিবেশে হয়ে গেল ওরিয়েন্টেশন প্রোগ্রাম। সিওবি এর প্রগতি সরণি ক্যাম্পাসে শনিবার সকালে ফল 2025 ট্রাইমেস্টার এবং সামার 2025-22 সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন। কানাডিয়ান সিইউবের উপাচার্য প্রফেসর এইচ.এম. জহিরুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান চৌধুরী জাফরুল্লাহ শারাফত। নবীন শিক্ষার্থীদের সিইউবি পরিবারে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি নিজের জীবনকে এবং আশেপাশের পরিবেশ সম্পর্কে জানতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ASMG ফারুক। ওরিয়েন্টেশন শেষে হয় জমকালো লাইভ কনসার্ট। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় সেরা 10 নবীন চিকিৎসককে প্রথমবারের মতো টপ 10 জিনিয়াস ইন্টার্ন ডক্টরস এট ঢাকা ইউনিভার্সিটি সম্মাননা দিয়েছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। শনিবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন। সভাপতিত্ব করেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী। নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা সহ 6 দফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকরা। আন্দোলনকারীরা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন। গত 24 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে 6 দফা দাবিতে 1 সপ্তাহের সময় বেঁধে দেয় স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকরা। উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক হজরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বিশ্ব ভ্রাতৃত্বের ভাবনার উপর আন্তর্জাতিক সেমিনার হয়েছে বিকেলে রাজধানীতে। ধানমন্ডিতে ঢাকা আহসানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিশনের সভাপতি প্রফেসর ডক্টর গোলাম রহমান। প্রধান অতিথি ছিলেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর কাজী দীন মোহাম্মদ খসরু। সেমিনারে খান বাহাদুর আহসানুল্লাহর মানব কল্যাণে সার্বজনীন ভ্রাতৃত্ববাদের চেতনা নতুনভাবে মূল্যায়নের উপর আলোচনা করেন অতিথিরা। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজন করা হয় 10ম আইসিটি অ্যাওয়ার্ডস 2025। এতে আইসিটি খাতে উল্লেখযোগ্য অবদানের জন্য 3 জন ও 4 প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিও তারেক রেফাতুল্লাহ খান। রাজধানীতে ঢাকা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে প্রখ্যাত শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক পেনের সাবেক সভাপতি অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের স্মরণ সভা হয়েছে আজ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন পেন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল কবি জাহানারা পারভিন। নিবেদিত কবিতা পাঠ করেন কবি জাহিদ হায়দার। সৈয়দ মঞ্জুরুল ইসলামের জীবনী পাঠ করেন কথা সাহিত্যিক শাহনাজ নাসরিন। পেন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট কবি শামীম রেজার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অধ্যাপক নজরুল ইসলাম, কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, কবি আসাদ মান্নান সহ অনেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।